আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ খাদ্য, পুষ্টি এবং পরিপাক এই অধ্যায়টির 122 থেকে 124 পৃষ্ঠার মধ্যে অনুশীলনীর যেই কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেই সবগুলো কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব। চলো এক নজরে দেখে নিই এখানে কি কি কোয়েশ্চেন আছে। প্রথমে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন, এরপর 2টা রচনামূলক, এরপর রয়েছে কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন এবং সবার শেষে আছে এখানে 2টা সৃজনশীল প্রশ্ন। এই সবগুলো প্রশ্নের আমরা স্টেপ বাই স্টেপ উত্তর দেখব। তাহলে চলো প্রথমে আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখে নিই। 1 নাম্বার কোয়েশ্চেনটা হলো, উদ্ভিদের খনিজ পুষ্টি কাকে বলে? এর অ্যান্সার হলো, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য মাটি থেকে যেসব খনিজ উপাদান প্রয়োজন তাকে উদ্ভিদের খনিজ পুষ্টি বলে। এরপর 2 কোয়েশ্চেনটা হলো, উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি কয়টি? এর অ্যান্সার হবে, উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি হলো 16টি। 3 নম্বর কোয়েশ্চেন, আদর্শ খাদ্য পিরামিড কি? এর অ্যান্সার হবে, আদর্শ খাদ্য পিরামিড হলো এমন একটি নির্দেশিকা যা খাদ্যের বিভিন্ন গ্রুপের পরিমাণ নির্দেশ করে এবং সুষম খাদ্য গ্রহণে সাহায্য করে। 4 নম্বর কোয়েশ্চেন, রক্তশূন্যতার কারণ কি? এর অ্যান্সার, রক্তশূন্যতার প্রধান কারণ হল শরীরে আয়রনের অভাব, এছাড়াও ভিটামিন B12, ফলিক অ্যাসিড এবং অন্যান্য পুষ্টি উপাদানের অভাবও রক্তশূন্যতার কারণ হতে পারে। 5 নম্বর কোয়েশ্চেন, রাতকানা রোগ কেন হয়? এর অ্যান্সার, রাতকানা রোগ ভিটামিন A এর অভাবে হয়। এরপর প্রথম রচনামূলক প্রশ্নটা হলো, চিত্রসহ দাঁতের গঠন বর্ণনা করো। এর অ্যান্সার আমরা লিখব, চিত্রসহ দাঁতের গঠন হলো 1 নম্বর মুকুট, মাড়ির উপরের অংশ, 2য় মূল অর্থাৎ মাড়ির ভেতরের অংশ এবং 3 নম্বর হলো গ্রীবা, দাঁতের মধ্যবর্তী অংশ। এখানে দাঁতের একটা ছবি দেওয়া হলো, তোমাদেরকে চলো এটা একটু দেখিয়ে নেই। এটা হলো দাঁতের লম্বচ্ছেদ। এই যে এইটুকু, এটা হলো রক্তজালক এবং ভিতরের এইটাকে বলা হয় এনামেল এবং একদম ভিতরে যেটা এটা হলো ডেন্টিন এবং এইখানেও এটাও ডেন্টিন। আর এই যে এইটা সেটা হলো মাড়ি। এরপর এই যে মাড়ির নিচে সাইডে দাঁতের যেই বিশেষ ইয়েগুলো দেখা যাচ্ছে এগুলো হলো সিমেন্ট এবং এটা হলো চোয়ালের অস্থি বা হাড়। এটা হলো দাঁতের এক নজরে চিত্র, তোমরা দেখে নিতে পারো। এরপর প্রতিটি দাঁত যেসব উপাদান দ্বারা গঠিত তা হলো 1 ডেন্টন, দাঁত প্রধানত ডেন্টন নামক শক্ত উপাদান দ্বারা গঠিত। 2 এনামেল, দাঁতের মুকুট অংশে ডেন্টিনের উপরিভাগে এনামেল নামক কঠিন উপাদান থাকে। এনামেল ও ডেন্টিন ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট ও ক্লোরাইড দিয়ে তৈরি। এরপর দন্তমজ্জা, ডেন্টিনের ভেতরের ফাঁপা নরম অংশকে দন্তমজ্জা বলে। এর ভেতরের ধমনী, শিরা, স্নায়ু ও নরম কোষ থাকে। দন্তমজ্জার মাধ্যমে ডেন্টিন অংশে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ হয়। 4 নম্বর হলো সিমেন্ট। সিমেন্ট নামক পাতলা আবরণ দাঁতের মূল অংশ ডেন্টিনকে আবৃত রাখে। এ সিমেন্টের সাহায্যে দাঁত মাড়ির সাথে আটকানো থাকে। এরপর 2 নম্বর কোয়েশ্চেনটা হলো, সুষম খাদ্যের বৈশিষ্ট্যগুলো লেখো। এর অ্যান্সার, সুষম খাদ্যের বৈশিষ্ট্যগুলো হলো, খাদ্যের 6টি উপাদান, শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি সঠিক পরিমাণে উপস্থিত থাকে। খাদ্য সহজলভ্য ও সহজ পাচ্য হয়, অর্থাৎ যে সকল খাদ্যগুলো সহজে হজম হয় সেটাকেই সহজ পাচ্য বলা হয়। খাদ্য শরীরের চাহিদা অনুযায়ী শক্তি সরবরাহ করে। খাদ্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। খাদ্য শরীরের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। এগুলোই হলো সুষম খাদ্যের বৈশিষ্ট্য। এরপর এখানে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন কয়েকটা। 1 নম্বর, উদ্ভিদের ক্ষেত্রে নিচের কোনটি ম্যাক্রো নিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে? অ্যান্সার ঘ, পটাশিয়াম। 2 ক্লোরোসিস হয়। অ্যান্সার হবে ঘ, 1, 2 ও 3 অর্থাৎ এই তিনটেই নাইট্রোজেনের অভাবে, সালফারের ঘাটতিতে এবং লৌহের অনুপস্থিতিতে। এরপর এখানে একটা উদ্দীপক দেয়া আছে, 5 বছর বয়সী সানজানা স্কুলে তার বইয়ের সব লেখা বুঝতে পারে, তবে রাতের বেলা পড়তে বসলে সে বইয়ের লেখাগুলো ঠিকমতো দেখতে পায় না। 3 কোয়েশ্চেন, সানজানার দেহে কোন ভিটামিনের অভাব রয়েছে? এটা হলো
ভিটামিন এ, কারণ আমরা জানি ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে, যাতে করে মানুষ রাতে দেখতে পায় না। 4 নম্বর কোয়েশ্চেন হলো সানজানা রোগটি প্রতিরোধে অধিক পরিমাণে খেতে হবে। আনসার হবে ঘ 1, 2 ও 3, অর্থাৎ যকৃৎ, গাজর এবং মলা মাছ, কারণ এইগুলোতে ভিটামিন এ বেশি পরিমাণে থাকে। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 জীববিজ্ঞান বইয়ের 5ম অধ্যায়ের 124 পৃষ্ঠার মধ্যে যে দুইটা সৃজনশীল দেয়া আছে, এই সৃজনশীল দুইটার উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম সৃজনশীলটা হলো ডক্টর রায়হান দিনের অধিকাংশ সময় গবেষণার কাজে গবেষণাগারে সময় কাটান, এতে তার ওজন বেড়ে যাচ্ছে। অন্যদিকে তার ছোট ভাই জহির দেশের জাতীয় যুব ফুটবল দলের একজন নিয়মিত খেলোয়াড়, সেজন্য তাকে প্রতিদিন অনেক সময় ধরে শারীরিক কসরত ও খেলাধুলা করতে হয়। কয়ের কোয়েশ্চেন হলো কোন জাতীয় খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে? এর আনসার হলো আমিষ জাতীয় খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে। কয়ের কোয়েশ্চেন হলো উচ্চমানের আমিষ বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। এর আনসার যেসব আমিষ জাতীয় খাদ্যে দেহের প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় সেগুলোকে উচ্চমানের আমিষ বলে, যেমন মাছ, মাংস, ডিম, কলিজা ইত্যাদি। গয়ের কোয়েশ্চেন হলো জহিরের খাদ্য তালিকায় কোন ধরনের খাবার অধিক থাকা দরকার, কারণ ব্যাখ্যা করো। এর আনসার জহিরের খাদ্য তালিকায় চর্বি জাতীয় খাবার অধিক থাকা দরকার। এর কারণগুলো নিচে ব্যাখ্যা করা হলো। প্রথমটা হলো অধিক ক্যালোরির চাহিদা। জহির একজন যুব ফুটবল খেলোয়াড়, তার প্রতিদিন অনেক শারীরিক পরিশ্রম করতে হয়। খেলাধুলা ও শারীরিক কসরতের জন্য তার প্রচুর ক্যালোরির প্রয়োজন। চর্বি জাতীয় খাবার শর্করা ও আমিষের তুলনায় দ্বিগুণ ক্যালোরি সরবরাহ করে। দ্বিতীয় হলো শক্তি সঞ্চয়। চর্বি জাতীয় খাবার শরীরে দীর্ঘক্ষণ শক্তি সঞ্চয় করে রাখে। এটি জহিরের দীর্ঘ সময় ধরে খেলাধুলা করার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। 3 নম্বর তাপ উৎপাদন। চর্বি জাতীয় খাবার দেহে তাপ উৎপাদন করে, যা জহিরের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি তার শারীরিক কার্যকলাপের জন্য প্রয়োজনীয় তাপও সরবরাহ করে থাকে। এরপর আমিষের ভূমিকা। জহিরের দেহের ক্ষয়পূরণ ও দেহ গঠনের জন্য এই যে চর্বির পাশাপাশি আমিষও গুরুত্বপূর্ণ, তাই তার খাদ্য তালিকায় দুধ, ডিম, ডাল, মাংস ইত্যাদি আমিষ জাতীয় খাবারও থাকা উচিত। এরপর ঘ নং কোয়েশ্চেনটা হলো জহিরের খাদ্য তালিকার কোন ধরনের খাবার রায়হানের জন্য প্রযোজ্য নয়, বিশ্লেষণপূর্বক মতামত দাও। এর অ্যান্সার জহিরের খাদ্য তালিকায় চর্বি জাতীয় খাবার রায়হানের জন্য প্রযোজ্য নয়। এর কারণগুলো নিচে বিশ্লেষণ করা হলো। প্রথম হলো কম শারীরিক পরিশ্রম। রায়হান একজন গবেষক, তিনি গবেষণাগারে কাজ করেন। তার শারীরিক পরিশ্রম জহিরের তুলনায় অনেক কম, তাই তার অতিরিক্ত ক্যালোরির প্রয়োজন নেই। দ্বিতীয় কারণটা হলো অতিরিক্ত ক্যালোরির ঝুঁকি। রায়হান যদি জহিরের মতো চর্বি জাতীয় খাবার খায় তাহলে তার শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হবে। এই অতিরিক্ত ক্যালোরি মেদ হিসেবে অর্থাৎ ভুঁড়ি হিসেবে জমা হয়ে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়াবে, যেমন হৃদরোগ, ডায়াবেটিস, ব্রেন স্ট্রোক ইত্যাদি। এরপর ওজন বৃদ্ধি। অতিরিক্ত চর্বি শরীরে জমা হয়ে রায়হানের ওজন বাড়িয়ে দিতে পারে এবং অতিরিক্ত ওজন শরীরের জন্য অনেক ক্ষতিকর। সুষম খাদ্যের প্রয়োজনীয়তা। রায়হানের উচিত সুষম খাদ্য গ্রহণ করা, যাতে শর্করা, আমিষ, ভিটামিন ও খনিজ লবণ সঠিক পরিমাণে থাকে। তার খাদ্য তালিকায় ফল, সবজি, শস্য ইত্যাদি থাকা উচিত। এরপর শারীরিক কার্যকলাপ। রায়হানের উচিত নিয়মিত হাঁটা, শরীরচর্চা ও ব্যায়াম করা, যাতে তার শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা না হয়। এরপর 2 নং সৃজনশীলটা হলো ইরফান আলী লক্ষ্য করলেন তার বাগানের গাছগুলোর মধ্যে ঘাস জাতীয় গাছের পাতা হলুদ হয়ে গেছে এবং ফুল গাছের পাতা, ফুল ও কুঁড়ি ঝরে যাচ্ছে। এ সমস্যা সমাধানে তিনি একজন উদ্যান তত্ত্ববিদের শরণাপন্ন হলেন। তিনি তাকে তার বাগানে উদ্ভিদের প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় কিছু উপাদান সরবরাহের পরামর্শ দিলেন। কয়ের কোয়েশ্চেন মাইক্রো নিউট্রিয়েন্ট কি? এর অ্যান্সার
উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান অত্যন্ত সামান্য পরিমাণে প্রয়োজন হয় সেগুলোই হলো মাইক্রো নিউট্রিয়েন্ট। কয়ের কোয়েশ্চেনটা হলো উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কি ব্যাখ্যা করো। এর অ্যান্সার হবে উদ্ভিদের প্রায় 60টি অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 16টি উপাদান উদ্ভিদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই 16টি উপাদানকে সমষ্টিগতভাবে অত্যাবশ্যকীয় উপাদান বলা হয়, কারণ এই উপাদানগুলো সব ধরনের উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, শারীরবৃত্তীয় কাজ ও প্রজননের জন্য প্রয়োজন। এদের একটির অভাবে উদ্ভিদে পুষ্টির অভাবজনিত লক্ষণ প্রকাশ পায় এবং রোগেরও সৃষ্টি হয়। গয়ের কোয়েশ্চেন, ইরফান আলীর বাগানের ঘাস জাতীয় উদ্ভিদের সমস্যার কারণ ব্যাখ্যা করো। এর অ্যান্সার হবে ইরফান আলীর বাগানের ঘাস জাতীয় উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাওয়ার প্রধান কারণ হলো মাটিতে নাইট্রোজেনের অভাব। নাইট্রোজেন উদ্ভিদের জন্য একটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান যা পাতার ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে। ক্লোরোফিল উদ্ভিদের সবুজ রং প্রদান করে এবং সালোকসংশ্লেষণের জন্য অপরিহার্য। যখন মাটিতে নাইট্রোজেনের অভাব হয় তখন উদ্ভিদের ক্লোরোফিল উৎপাদন কমে যায়, যার ফলে পাতা হলুদ হয়ে যায়। অন্যান্য কারণের মধ্যে এই কারণটা হতে পারে যে মাটির অম্লত্ব বা ক্ষারত্ব, অতিরিক্ত অম্ল বা ক্ষার মাটিতে নাইট্রোজেনের প্রাপ্যতা কমিয়ে দিতে পারে। জলবায়ু, অতিরিক্ত বৃষ্টিপাত বা খরা মাটির পুষ্টি উপাদান ধুয়ে ফেলতে পারে। 3 নম্বর, রোগের সংক্রমণ। কিছু রোগ ঘাস জাতীয় উদ্ভিদের নাইট্রোজেন গ্রহণের ক্ষমতা কমিয়ে দিতে পারে। ঘ নং কোয়েশ্চেন হলো উদ্দীপকের উদ্যান তত্ত্ববিদের পরামর্শ মূল্যায়ন করো। এর অ্যান্সারে লিখব উদ্দীপকের উদ্যান তত্ত্ববিদের পরামর্শটি খুবই যুক্তিযুক্ত। তিনি ঘাস জাতীয় উদ্ভিদের জন্য ইউরিয়া সার এবং ফুল গাছের জন্য ট্রিপল সুপার ফসফেট সার প্রয়োগের পরামর্শ দিয়েছেন। এখানে কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হয় নাই কোনটা দিয়েছেন, যেহেতু এখানে সমস্যার কথা বলে দেওয়া হয়েছে। এই সমস্যা অনুযায়ী কি কি দিতে হবে গাছের মধ্যে সেইটার যেই উত্তরটা সেটা কিন্তু তোমার নিজে হয়ে ডাক্তারের জায়গায় বা এই যে উদ্যান তত্ত্ববিদ ওনার জায়গায় নিজে হয়ে সেই উত্তরটা দিতে হবে। তাই এখানে আমরা তার জায়গায় উদ্যান তত্ত্ববিদের জায়গায় আমরা এটা দিয়েছি, অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট এবং ইউরিয়া দিতে বলেছেন। ইউরিয়া সারে নাইট্রোজেন এবং ট্রিপল সুপার ফসফেট সারে ফসফরাস থাকে। এই দুটি উপাদানই উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য। নাইট্রোজেন উদ্ভিদের পাতা, কাণ্ড এবং শাখা প্রশাখার বৃদ্ধির জন্য প্রয়োজন। এর অভাবে পাতা হলুদ হয়ে যায় এবং গাছের বৃদ্ধি কমে যায়। ফসফরাস উদ্ভিদের ফুল, ফল এবং বীজ উৎপাদনের জন্য প্রয়োজন। এর অভাবে ফুল ও ফল ঝরে যায় এবং গাছের শিকড় দুর্বল হয়ে যায়। উদ্যান তত্ত্ববিদের পরামর্শ অনুযায়ী সার প্রয়োগ করলে ইরফান আলীর বাগানের ঘাস এবং ফুল গাছ উভয়ই সুস্থ ও সবল হবে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী অধ্যায় অর্থাৎ 6ষ্ঠ অধ্যায় জীবে পরিবহন, এই অধ্যায়টির অনুশীলনীর সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।